আজকে এই ভিডিওতে তোমাদের দেখাবো আমরা, সেটি হলো জার্নালাইজিং এর পদ্ধতি। এখন প্রশ্ন হলো যে জার্নালাইজিং জিনিসটা কি? জার্নালাইজিং হলো যে তোমরা আগের ভিডিওগুলোতে দেখেছো যে প্রত্যেকটা ট্রানজাকশন থেকে আমরা দুটো দিককে ফাইন্ড আউট করি, তারপর সেই দুটো দিককে পরিচয় দিই, মানে কোনটা কি অ্যাকাউন্ট, কোনটা পার্সোনাল অ্যাকাউন্ট, কোনটা রিয়েল অ্যাকাউন্ট, কোনটা নমিনাল অ্যাকাউন্ট। এইভাবে আইডেন্টিফাই করার পর অ্যাপ্লাইং গোল্ডেন রুল, মানে গোল্ডেন রুলে সেগুলিকে অ্যাপ্লাই করে একটি সাইডকে আমরা ডেবিট করি আর একটি সাইডকে ক্রেডিট করি। তো সেই যে কাজগুলো আগের ভিডিওতে শিখেছি সেগুলো অ্যাকচুয়ালি রাফ কাজ। আমরা এইভাবে ব্যাপারটাকে বলতে পারি যে পুজোর সময় আমরা প্রত্যেকে ঠাকুর দেখতে যাই, কিন্তু ঠাকুর যেখানে তৈরি হয় সেখানে কিন্তু কেউ ঠাকুর দেখতে যাই না, আমরা যাই কোথায়? প্যান্ডেলে ঠাকুর দেখতে। তো আমরা ঠাকুর কিভাবে তৈরি হয় সেই ঠাকুরটা বানিয়ে ফেলেছি, এবার ঠাকুরটিকে প্যান্ডেলে নিয়ে যাব, মানে ওই যে ডেবিট ক্রেডিট প্রত্যেকটা লেনদেন থেকে দুটো দিককে বের করেছি, প্রত্যেকটা দিকের পরিচয় দিয়েছি কোনটা কি অ্যাকাউন্ট, তারপর গোল্ডেন রুল অ্যাপ্লাই করে একটি দিককে ডেবিট করতে শিখেছি আর একটি দিককে ক্রেডিট করতে শিখেছি। অর্থাৎ ঠাকুর রেডি আছে, কিন্তু এবার প্যান্ডেল নিয়ে যাবে। এই যে প্যান্ডেলে ঠাকুরকে পৌঁছে দেয়া, এটাকেই বলা হয় জার্নালাইজিং। ঠিক আছে? তো প্যান্ডেলের একটা নির্দিষ্ট রূপ থাকে, তো জার্নালেরও একটা রূপ আছে, সেই রূপটা আমরা দেখাচ্ছি, তোমরা দেখো। আমরা এখানে কিছু ট্রানজাকশন নিয়ে নিয়েছি, তোমরা দেখতে পাচ্ছ। আমি একবার ট্রানজাকশনটা পড়ে নিচ্ছি। স্টার্টেড বিজনেস উইথ ক্যাশ ₹1 লাখ। মালিক 1 লক্ষ টাকা দিয়ে ব্যবসা শুরু করেছেন। ঠিক আছে? নাম্বার 2, গুডস পারচেজড ফর ক্যাশ ₹50,000, অর্থাৎ 50,000 টাকা দিয়ে জিনিসপত্র কেনা হয়েছে। নেক্সট, গুডস পারচেজড ফ্রম রতন ফর ₹30,000, অর্থাৎ 30,000 টাকা দিয়ে রতনের থেকে জিনিসপত্র কেনা হয়েছে। নেক্সট, গুডস রিটার্ন টু রতন ফর ₹5,000, অর্থাৎ রতনকে 5,000 টাকা জিনিস ফেরত দেওয়া হয়েছে। নেক্সট, গুডস সোল্ড টু রাজা ফর ₹7,000, অর্থাৎ রাজাকে 7,000 টাকা জিনিস বিক্রি করা হয়েছে। নেক্সট, 12 তারিখ, স্যালারি পেড টু অমিত ₹5,000, অর্থাৎ অমিতকে মাইনে দেওয়া হয়েছে 5,000 টাকা। ক্লিয়ার? ডেট 20, কমিশন রিসিভড ₹2,000, অর্থাৎ কমিশন পাওয়া গেছে 2,000 টাকা। নেক্সট অ্যান্ড লাস্ট, ইট ইজ ক্যাশ পেড টু মিস্টার এক্স ₹1,000, অর্থাৎ মিস্টার এক্স কে 1,000 টাকা দেওয়া হয়েছে। তো এগুলো কি? দে আর অল স্পেসিমেন অফ ট্রানজাকশন, অর্থাৎ আমি কিছু মন গড়া ট্রানজাকশন এখানে ধরে নিয়েছি। এবার ইনিশিয়াল স্টেজে আমরা প্রিভিয়াস ভিডিওগুলোতে আমরা দেখেছি কিভাবে ডেবিট ক্রেডিট নির্ধারণ করতে হয়। আজকে আমরা কিভাবে ওই ঠাকুরকে প্যান্ডেলে নিয়ে যাওয়া, মানে জার্নালে সেগুলিকে কিভাবে লিপিবদ্ধ করতে হয়, ডাইরেক্ট জার্নালাইজিং আমরা শেখাবো। ঠিক আছে? তো তোমাদের বোঝার জন্য ধরে নাও এটা একটা পেজ, তোমাদের খাতার এটা একটা পেজ। ওকে? তো পেজে কিভাবে জার্নালের ছক কাটছি দেখো। উপরে একটু ফাঁকা জায়গা রাখছি, হেডিং দেব, একদম পেজের শেষ থেকে দাগ টানো, একটা চওড়া করে দাগ দেয়া হলো। এবার এদিক থেকে দুটো দাগ হবে, একটা অ্যামাউন্ট লেখা, ধরো ম্যাক্সিমাম আমি 10 লাখ টাকা লিখছি, তাহলে 10 লাখ লেখার জন্য কতটা জায়গা লাগছে সেই রকম জায়গা রেখে আমরা একটা লম্বা দাগ কাটছি। ওকে? তার পাশাপাশি একই সাইজের আরো একটা দাগ কাটলাম। এটা হলো অ্যাকচুয়ালি ক্রেডিটের টাকার অঙ্ক, এটা হলো ডেবিটের টাকার অঙ্ক। ক্লিয়ার? তারপরে একটু সরু করে জাস্ট L/F এইটা লেখার জন্য একটা সরু দাগ হলো। ওকে? আর শেষের দিক থেকে, বাঁ দিক থেকে ডেট লেখার জন্য একটা ঘর কাটলাম। এই হলো প্যান্ডেল, মানে আমাদের জার্নালের ছক। ওকে? যখনই আমরা জার্নাল এন্ট্রি করব বা ইন ফিউচার যাই অঙ্ক করি না কেন, সেগুলি সবই কোনো প্রতিষ্ঠানের বইতে হিসাব কষা হচ্ছে। তো জার্নালও একটা কোনো প্রতিষ্ঠানের বইতে করা হচ্ছে, সেই জন্য যে প্রতিষ্ঠানের বইতে জার্নাল করা হবে সেই প্রতিষ্ঠানের নাম উপরে লিখতে হয়। কি বলে লিখবে? না, ইন দা বুকস অফ
ইন দ্য বুকস অফ আমি যেহেতু এখানে কোনো নাম দিইনি, প্রতিষ্ঠানের নাম দিইনি, সেই জন্য এখানে ডট 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 দিয়ে দিলাম। তোমরা যখন বই থেকে অঙ্ক করবে নিশ্চয়ই নাম থাকবে, নাম না থাকলে তোমরাও ডট ডট দেবে, আর যদি নাম থাকে তাহলে সেই প্রতিষ্ঠান বা ব্যক্তির নাম দেবে। ওকে, এবার কি করছি আমরা? করছি জার্নাল, তাই মাঝামাঝি জায়গায় লিখবে জার্নাল, JOURNAL। ওকে, এই যে সরু কলমটা এখানে লিখবে ডেট, DATE। এখানে যে চওড়া ঘরটা থাকলো এখানে লিখবে পার্টিকুলার্স, মানে বিবরণ, পার্টিকুলার। ওকে, তারপরে যে সরু ঘরটা এটা লেখো L/F, মিনস লেজার ফোলিও। কি জিনিস পরে আমরা বলবো, আপাতত জেনে রাখো এই সরু ঘরে লিখতে হয় LF, যার ফুল ফর্ম হলো লেজার ফোলিও। নেক্সট হচ্ছে অ্যামাউন্ট, AMOUNT, অ্যামাউন্ট, নিচে রুপিস। পরেরটাও তাই, অ্যামাউন্ট, নিচে রুপিস। এটা ডেবিটের অ্যামাউন্ট তাই এখানে ডিআর, এটা ক্রেডিটের অ্যামাউন্ট তাই এখানে সিআর লিখেছে। তো ছক আমাদের রেডি। এটা তোমরা কোথায় করবে না, একটি পেজে, A4 সাইজে যে তোমরা পেজ ইউজ করো খাতা, একটি সাইডে লিখবে। নেক্সট, এটা ডেটের ঘর, দেখো লিখেছি 2019 জানুয়ারি 1 তারিখ। কি হয়েছে দেখো, কি করছি না, আমরা ডাইরেক্ট জার্নাল করছি। ওকে, স্টার্টেড বিজনেস উইথ ক্যাশ, অর্থাৎ মালিক 1 লক্ষ টাকা দিয়ে ব্যবসা শুরু করেছেন। আমরা যখনই কোনো বুকস অফ অ্যাকাউন্টসে কিছু লিখবো, সবকিছু করব ওই ব্যবসা প্রতিষ্ঠান তার দিক থেকে চিন্তা করে। তাহলে মালিক যদি 1 লাখ টাকা দিয়ে ব্যবসা শুরু করে, ব্যবসার দিক থেকে চিন্তা করলে ব্যবসায় টাকা আসছে। সো ক্যাশ ইজ আ রিয়েল অ্যাকাউন্ট। রিয়েল অ্যাকাউন্টের গোল্ডেন রুল হলো হোয়াট কামস ইন ডেবিট অ্যান্ড হোয়াট গোজ আউট ক্রেডিট। তা যেহেতু টাকা আসছে ব্যবসায়, সেই জন্য ক্যাশ অ্যাকাউন্টকে ডেবিট করা হয়, তো ন্যাচারালি আরেকটা সাইড ক্রেডিট হবে। কিন্তু প্রশ্ন হলো, মানে ব্যাপারটা হলো, ঠাকুরকে যখন আমরা প্যান্ডেলে নিয়ে যাচ্ছি, মাথাটা উপরে থাকে, পা নিচে থাকে। তো একটা ট্রানজাকশনে যখন ডেবিট আর ক্রেডিট নির্ধারণ করার পর, ডেবিটটা হচ্ছে তার মাথা আর ক্রেডিট হচ্ছে তার পা। তার মানে যাই হোক না কেন, একটা ডেবিট আর একটা ক্রেডিট তো হবেই। শুরুতে কিন্তু আমাকে বা উপরের দিকে আমায় ডেবিটটা লিখতে হবে। তাহলে এখানে ক্যাশ অ্যাকাউন্ট ডেবিট হচ্ছে বলে আমরা প্রথমে ডেবিটটাকে লিখছি। লিখলাম, দেখো, ক্যাশ অ্যাকাউন্ট ডট ডট ডট, এই ডট ডট দিয়ে এটা দেখতে সুন্দর হওয়ার জন্য, আর কিছুই নয়। ক্যাশ অ্যাকাউন্ট ডেবিট হলো কত টাকা, 1 লাখ টাকা। এই ডেবিটের কলামে লিখে দাও 1 লাখ। আচ্ছা, টাকাটা কে দিয়েছে? ন্যাচারালি মালিক ইনভেস্ট করেছে। তাহলে ব্যবসায় টাকাটা ঢুকলো মালিকের কাছ থেকে, তাহলে মালিক অ্যাকাউন্ট ক্রেডিট হবে। মালিক ইজ আ পার্সোনাল অ্যাকাউন্ট। কিন্তু এই বুকস অফ অ্যাকাউন্টসে মালিকের নামটা আমরা ইউজ করব না। মালিক যদি টাকা ইনভেস্ট করে, ইনস্টিড অফ প্রোপ্রাইটারস নেম উই ইউজ ক্যাপিটাল অ্যাকাউন্ট। তাহলে ক্যাপিটাল কি হলো? ইট ইজ আ রিপ্রেজেন্টেটিভ পার্সোনাল অ্যাকাউন্ট, কারণ এটা মালিকের নামকে রিপ্রেজেন্ট করছে। তাহলে পার্সোনাল অ্যাকাউন্ট যেহেতু হয়ে গেল, গোল্ডেন রুল কি বলছে? বেনিফিট রিসিভার দ্য ডেবিট অ্যান্ড গিভার দ্য ক্রেডিট, অর্থাৎ যে পায় ডেবিট অ্যান্ড যে দেয় সে ক্রেডিট। তাহলে মালিক দিল বিজনেসকে, তাহলে মালিক দিচ্ছে বলে মালিককে ক্রেডিট করব। তো মালিকের নামটা ইউজ না করে আমরা ক্যাপিটাল অ্যাকাউন্টকে ক্রেডিট করব। তাহলে ক্যাপিটাল কি হলো? পার্সোনাল অ্যাকাউন্ট। যেহেতু গিভার, সেই কারণে ক্যাপিটাল অ্যাকাউন্টকে ক্রেডিট করছি। আচ্ছা, ক্রেডিটটা লেখার একটা ব্যাপার আছে, একটু সরে আসবো। সরে সেখানে লিখবো টু লিখবো ক্যাপিটাল অ্যাকাউন্ট। আরেকটা মজার ব্যাপার দেখো, ডেবিটের পাশে আমি মেনশন করেছি যে এটা হলো ডেবিট, কিন্তু ক্রেডিটের পাশে মেনশন করার দরকার নেই। টু দিয়ে লেখা মানে সবাই বুঝে যাবে যে এটা ক্রেডিট করছি। ওকে, তাহলে এটা ক্রেডিটের ঘর, এখানে লিখে দাও 1 লাখ টাকা। প্রত্যেক জার্নালের নিচে এর একটা ছোট্ট ডেসক্রিপশন দিতে হয়, যেটাকে আমরা বলে থাকি ন্যারেশন। এই ন্যারেশন মানে কিন্তু তোমাদের সেই ছোটবেলাকার ডাইরেক্ট স্পিচ, ইনডাইরেক্ট স্পিচ এটা না। এটা হচ্ছে ব্রিফ ডেসক্রিপশন অ্যাবাউট দ্য এন্ট্রি, অ্যাবাউট দ্য ট্রানজাকশন। তাহলে এখানে লেখো, এটা শুরু করতে হয় বিং দিয়ে, ইউজুয়ালি অনেকে ফর দিয়েও করে থাকে। তাহলে বিং ছোট করে বুঝিয়ে দাও, বিং বিজনেস
স্টার্টেড। ওকে, একটা এন্ট্রি হয়ে গেল। নাম্বার 2, গুডস পারচেজড ফর ক্যাশ, নগদ পয়সায় জিনিসপত্র কেনা হয়েছে। তাহলে ব্যবসার দিক থেকে চিন্তা করলে জিনিস আসছে, কিন্তু গুডস বলে কোনো অ্যাকাউন্ট হয় না। আমরা আগেই বলেছি যে ইনস্টিড অফ গুডস ইট শুড বি রিপ্লেসড বাই 4 অ্যাকাউন্টস। যদি কেনা হয় তাহলে উই ইউজ পারচেজেস অ্যাকাউন্ট, যদি বিক্রি করি তাহলে বলবো সেলস অ্যাকাউন্ট, যদি কেনা জিনিস ফেরত দিই তাহলে বলবো পারচেজ রিটার্ন অ্যাকাউন্ট অর রিটার্ন আউটওয়ার্ড অ্যাকাউন্ট, আর বিক্রি করা জিনিস ফেরত এলে আমরা ব্যবহার করব সেলস রিটার্ন অ্যাকাউন্ট বা রিটার্ন ইনওয়ার্ড অ্যাকাউন্ট। ওকে, তো এখানে দেখো জিনিস কেনা হয়েছে, তাহলে আমাদের ইউজ করতে হবে কোনটা? কেনা হলে পারচেজ অ্যাকাউন্ট। পারচেজ হচ্ছে নমিনাল অ্যাকাউন্ট, বাই নেচার ইট ইজ অ্যান এক্সপেন্স। এবার নমিনাল অ্যাকাউন্টের গোল্ডেন রুলে বলা হচ্ছে অল এক্সপেন্সেস এন্ড লসেস আর ডেবিট। তাহলে এখানে পারচেজ অ্যাকাউন্ট ডেবিট হলো। আর জিনিস কিনলে টাকা চলে যায়, যেহেতু নগদে কেনা হয়েছে, তাহলে টাকা মানে ক্যাশ হচ্ছে রিয়েল অ্যাকাউন্ট। রিয়েল অ্যাকাউন্টের রুল হলো হোয়াট কামস ইন ডেবিট এন্ড হোয়াট গোজ আউট ক্রেডিট। তাহলে জিনিস কিনলে টাকা চলে যায়, সেই কারণে ক্যাশকে ক্রেডিট করা হবে। তাহলে কি দেখা গেল? পারচেজ ডেবিট হচ্ছে আর ক্যাশ ক্রেডিট হচ্ছে। তা আমি লিখবো, শুরু করবো কোথা থেকে? পারচেজ যেহেতু ডেবিট, আগেই বলেছি ডেবিটটাকে আগে লিখতে হয়, তাহলে লেখাটা হবে এরকম, পারচেজেস অ্যাকাউন্ট ডেবিট। পারচেজেস কথাটা ইউজ করবে বিকজ সেলসটাকে আমরা সেলস বলছি। ডেবিট, আর টাকা চলে যাচ্ছে টু ক্যাশ অ্যাকাউন্ট। ন্যারেশন দাও, বিং গুডস পারচেজড, অ্যামাউন্ট ইজ 50,000। তাহলে পারচেজ অ্যাকাউন্ট ডেবিট, ডেবিটের কলামে 50,000, এন্ড দেন ক্যাশের কলামে, এই ক্রেডিটের কলামে 50,000। এই পিছে আর একটা ধরছে, আমি করে নিয়ে আবার নতুন করে ঘর কাটবো। 5 নম্বর, 5 তারিখ বলছি গুডস পারচেজ ফ্রম রতন। রতনের থেকে জিনিস কেনা হয়েছে। দেখো, ঠিক এর আগের যে ট্রানজাকশন ছিল তাতেও বলা হয়েছে জিনিস কেনা হয়েছে, আর পরেও বলছে জিনিস কেনা হয়েছে, কিন্তু দুটোর মধ্যে একটা স্লাইট ডিফারেন্স রয়েছে। ডিফারেন্সটা কি না, প্রথম ক্ষেত্রে কার থেকে কেনা হয়েছে সেটা বলেন, কিন্তু পরের ক্ষেত্রে রতনের থেকে কেনা হয়েছে সেই পার্টির নামটা দেয়া আছে। তা দুটোর মধ্যে একটা ডিফারেন্স হলো যে কেনা বা বেচা দু প্রকার হয়, আইদার নগদে কেনা বেচা অথবা বাকিতে কেনা বেচা। যে ক্ষেত্রে যখনই ওই ট্রানজাকশনের মধ্যে পার্টির নামটা মেনশন করে দেবে তখন আমাদের বুঝতে হবে যে ওটা বাকিতে কেনা বেচা হয়েছে। তাহলে এখানে পার্টির নাম আছে মানে বাকিতে রতনের থেকে জিনিস কেনা হয়েছে। ওটা বলে দেয়নি, কিন্তু এটা বুঝে নিতে হবে। তো দেখো, সেই যেহেতু কেনা হয়েছে তাহলে পারচেজ অ্যাকাউন্টকে ঠিক আগের নিয়মেই ডেবিট করা হবে। 5 তারিখ, তাহলে পারচেজেস অ্যাকাউন্ট ডেবিট টু। আচ্ছা, যেহেতু বাকিতে কেনা হয়েছে তাহলে ক্যাশ তো যায়নি, ক্যাশের জায়গায় একটা আমার ক্রেডিটর বা পাওনাদার তৈরি হয়েছে, সেই পাওনাদারের নাম হলো রতন। তাহলে নগদে কিনলে এখানে হতো টু ক্যাশ, যদি বাকিতে হয় তাহলে ওই ক্যাশটাকে আমরা রিপ্লেস করবো কি দিয়ে না পার্টির নাম দিয়ে। তো এখানে পার্টির নাম হচ্ছে রতন। আমরা যদি এইভাবেও দেখি যে রতন অ্যাকাউন্ট একটা আসবেই, ক্যাশ আসবে না। রতন ইজ দ্য পার্সোনাল অ্যাকাউন্ট। এর রুল কি? রিসিভার দ্য ডেবিট এন্ড গিভার দ্য ক্রেডিট। রতনের থেকে জিনিস কিনলাম, তাহলে রতন তো দিল, নট রিসিভার, ইজ আ গিভার। তাহলে গিভার হলে ক্রেডিট হয়, তাই ক্রেডিট করা হচ্ছে। অ্যামাউন্ট ইজ 30,000। Narration law, being goods purchased on credit। পরের পেজে যখন আমরা বাকিগুলো করবো সেখানে আর ন্যারেশন দেবো না, সেটা মুখে বলে দেবো, কারণ জায়গায় ধরছে না। তাহলে বুঝে গেছি কিভাবে জার্নালাইজ করতে হয়। জার্নালাইজ করা, ট্রানজাকশন থেকে বুঝে শুনে নিয়ে জার্নালে লিপিবদ্ধ করার কাজকেই বলা হয় জার্নালাইজিং। ওকে, অর্থাৎ ঠাকুর তৈরি করতে শিখে গিয়েছিলাম, ঠাকুরকে আমরা প্যান্ডেলে নিয়ে চলে এসেছি, এটাই কিন্তু লোকে দেখবে। ঠিক আছে, আর আগের কাজগুলো করেছিলাম বোঝানোর জন্য। ইনিশিয়াল স্টেজে আমরা ঠাকুর বানাবো, কিন্তু বানানোর পদ্ধতি শিখে নিয়েছি, করে নিয়ে ঠাকুর বানিয়ে রেডি করে প্যান্ডেলে নিয়ে চলে এসেছি। এই কাজটা কি বলা হয়? জার্নালাইজিং করা। ঠিক আছে, তাহলে আমরা মুছছি এটাকে।
আরেকবার ঘরটা টেনে দিই। তাহলে 5 হয়ে গেছে, এবার 6 জানুয়ারি 6 তারিখ কি হয়েছে দেখো, গুডস রিটার্নড টু রতন ফর ₹5,000। অর্থাৎ ওই যে রতনের থেকে জিনিস কিনে এনেছিলাম তার মধ্যে 5,000 টাকার জিনিস রতনকে ফেরত দিচ্ছি। তাই রতনকে যদি ফেরত দিই, একটা সাইড হচ্ছে রতন আর রতন হলো পার্সোনাল অ্যাকাউন্ট, রুলস কি রিসিভার ডেবিট এন্ড গিভার ক্রেডিট। তাহলে এখানে রতনকে ফেরত দিলে রতন হচ্ছে রিসিভার, সেই কারণে রতনকে ডেবিট করছি, রতন অ্যাকাউন্ট ডেবিট। এবার ক্রেডিট করার পালা। ক্রেডিট কি হবে না, জিনিসটা ফেরত দিচ্ছি। তা জিনিস চলে গেলে সাধারণ মানুষ কি বলবে যে গুডস অ্যাকাউন্ট ক্রেডিট হবে, কিন্তু আমি বললাম বুকস অফ অ্যাকাউন্টসে গুডস নামের কোনো অ্যাকাউন্ট হয় না। এটা রিপ্লেস করব কিনলে পারচেজ, বিক্রি করলে সেলস, কেনা মাল ফেরত দিলে বলবো পারচেজ রিটার্ন। তো এখানে কেনা জিনিস ফেরত দিচ্ছি, সেই কারণে পারচেজ রিটার্নকে আমাদের ক্রেডিট করতে হবে। লিখবো কি বলে, টু পারচেজ return account, amount is 5,000. narration কি দেবে না, being goods returned to Ratan. Next 8 তারিখে বলছে গুড সোল্ড টু রাজা, রাজাকে জিনিস বিক্রি করা হয়েছে। আবার দেখো সেই কেনা বা বেচা বললাম দুরকম হয়, নগদে কেনা বেচে বা বাকিতে কেনা বেচে। বললাম আরো বলেছি যে যখনই পার্টির নামটা মেনশন করে দেবে তখন বুঝে নিতে হবে এটা বাকিতে কেনা বেচা চলেছে। তাহলে এখানে দেখো রাজাকে বিক্রি করা হয়েছে। কিভাবে বিক্রি করা হয়েছে, খুব স্বাভাবিকভাবেই যেহেতু রাজার নামটা দেওয়া আছে বুঝে নিতে হবে এটা বাকিতে বিক্রি করা হয়েছে। তা দেখো বাকিতে বিক্রি করলাম রাজাকে, টাকা পাইনি, তাহলে ক্যাশ অ্যাকাউন্ট আসবে না, ক্যাশটাকে রিপ্লেস করবো কি দিয়ে, রাজা অ্যাকাউন্ট দিয়ে। তাহলে রাজা একটা অ্যাকাউন্ট, রাজা পার্সোনাল অ্যাকাউন্ট, রুলস কি রিসিভার দ্য ডেবিট এন্ড গিভার দ্য ক্রেডিট। এখন রাজাকে বিক্রি করলাম, তাহলে রাজার রিসিভার হলো, তাহলে রাজাকে ডেবিট করতে হবে। এগুলো যত করবে অ্যাকাউন্টেন্সি, যত করা যায়, বিশেষ করে জার্নাল যত করবে, ব্যাপারটা কি জানো তার একবার বলে নিই। জার্নাল হচ্ছে যারা গান গায় তারা জানে, তোমরাও জানো যে যত বেশি রেওয়াজ করবে গানের গুণমান তত ভালো হয়। আর অ্যাকাউন্টেন্সির ওই রেওয়াজ হচ্ছে জার্নাল, তুমি যত বেশি জার্নাল করবে অ্যাকাউন্টসে তত পোক্ত হয়ে উঠবে। সেই জন্য রোজ কিছু না কিছু হলেও জার্নাল নিজে থেকে অভ্যাস করতে শুরু করবে। তো তাহলে আমরা অ্যাকাউন্টেন্সিতে অনেক পেকে যাবো আর কি। তো যাই হোক, রাজাকে বিক্রি করেছি, তাই রাজা রিসিভার হচ্ছে বলে রাজা ডেবিট, কত 7,000 টাকা। এবার বিক্রি করেছি, কিনলে হয় পারচেজ, তাহলে বিক্রি করলে কি হবে, সেলস। সেলস ইজ আ নমিনাল অ্যাকাউন্ট। নমিনাল অ্যাকাউন্টে কি বলা হচ্ছে, অল এক্সপেন্সেস আর ডেবিট অ্যান্ড অল ইনকামস আর ক্রেডিট। ব্যবসার ক্ষেত্রে কেনাকে খরচ হিসেবে ধরা হয় আর বিক্রি করাকে ইনকাম হিসেবে ধরা হয়। তাহলে এখানে সেলসটা ক্রেডিট হবে যেহেতু ইনকাম। টু সেলস অ্যাকাউন্ট 7,000, এটাও হয়ে গেল। প্র্যাকটিক্যালি ন্যারেশনটা দিচ্ছি না, বলেইছি আগে। 12 স্যালারি পেড টু অমিত। অমিতকে টাকা দিয়েছি কি বাবদ না, স্যালারি বাবদ। এখানে একটা কথা বলে নি, কাউকে যখন টাকা দেব যদি কারণটা বলে দেয় যে এই কারণে টাকা দিচ্ছি, বা কারোর থেকে টাকা পাওয়ার সময় বলে দেয় যে এই কারণে টাকা পাচ্ছি, সব সময় মনে রাখবে সেই নামটা কিন্তু আর আসবে না। তাহলে কি আসবে তার নামের বদলে, যে কারণে টাকা দিচ্ছি বা যে কারণে টাকা পাচ্ছি সেই কারণটা আমায় ধরতে হবে। তাহলে এখানে দেখো অমিতকে স্যালারি দিচ্ছি, তাহলে অমিতকে যদিও টাকা দিচ্ছি কিন্তু স্যালারি বাবদ, তাহলে অমিত নামটা আর আসবে না, আসবে কি স্যালারি। আর ন্যাচারালি স্যালারি বাবদ টাকা চলে যাচ্ছে, তাহলে দুটো সাইড, একটা হলো স্যালারি, একটা হলো ক্যাশ। স্যালারি দেয়া হচ্ছে, তাহলে এটা এক প্রকার খরচ, তার মানে নমিনাল অ্যাকাউন্ট। এবার নমিনাল অ্যাকাউন্টের রুলস হচ্ছে অল এক্সপেন্সেস অ্যান্ড লসেস আর ডেবিট। তাহলে স্যালারি এখানে প্রতিষ্ঠানের কাছে খরচ বলে স্যালারিকে ডেবিট করছে, আগে ডেবিটটা লিখতে হয়, তাই ডেবিটটা লিখে নিলাম। স্যালারি অ্যাকাউন্ট ডেবিট, আর টাকা চলে গেল তাহলে ক্যাশকে ক্রেডিট করা হবে, রিয়েল অ্যাকাউন্টের রুলস। অ্যামাউন্ট ইজ 5,000। নেক্সট 20 তারিখ।
বলা হয়েছে কমিশন রিসিভড ₹2000, কমিশন পেয়েছি। তাহলে এইভাবে চিন্তা করতে পারি, টাকা এলো, কমিশন পাবো। তাহলে টু সাইডস আর, ওয়ান ইজ ক্যাশ, অ্যানাদার ইজ কমিশন। ওকে, তাহলে ক্যাশ ইজ আ রিয়েল অ্যাকাউন্ট। রুলস কি, হোয়াট কামস ইন ডেবিট অ্যান্ড হোয়াট গোজ আউট ক্রেডিট। তাহলে কমিশন পেলে টাকা আসছে, সেই জন্য ক্যাশ অ্যাকাউন্ট ডেবিট। কমিশন বাবদ টাকা আসছে, তাহলে কমিশন ফার্মের কাছে ইনকাম। ইনকাম হলে ক্রেডিট করা হয় নমিনাল অ্যাকাউন্টে, সেই জন্য টু কমিশন অ্যাকাউন্ট 2000। ক্লিয়ার? আর একটি বাকি আছে, এখানেই করে দিই, 25 তারিখ। ক্যাশ পেড টু মিস্টার এক্স। মিস্টার এক্স কে টাকা দিয়েছি। দেখে একটু আগেও টাকা দিয়েছিলাম অমিতকে, কিন্তু স্যালারি বাবদ দিয়েছিলাম। কিন্তু এখন শুধুই বলছে যে এক্স কে টাকা দেওয়া হচ্ছে, কোন কারণে টাকা দেওয়া হচ্ছে সেটা মেনশন করেনি। সেই ক্ষেত্রে কিন্তু পার্টির নামটা আসবে, অর্থাৎ একটি হলো এক্স রিসিভার, তাহলে এক্স অ্যাকাউন্ট ডেবিট, আর টাকা চলে যাচ্ছে আমার থেকে, প্রতিষ্ঠানের থেকে, তাই ক্যাশ অ্যাকাউন্ট ক্রেডিট। তাহলে লিখবো কি, মিস্টার এক্স অ্যাকাউন্ট ডেবিট টু ক্যাশ অ্যাকাউন্ট 1000। তাহলে মোটামুটি আমরা শিখতে পারলাম যে কিভাবে ট্রানজাকশন থেকে সরাসরি জার্নাল করতে হয়। এই কাজটাকে বলা হয় জার্নালাইজিং। ওকে, এবার যে কথাটা খুব গুরুত্বপূর্ণ কথা, একটু আগেও বলেছি, আবার রিপিট করছি, যে তোমরা রোজ জার্নাল প্র্যাকটিস করো। একটা সময় দেখবে এটা মুখস্থ, এত কিছু ভাবনা চিন্তা করে জার্নাল করতে হবে না, মুখস্থ তো সেই মুখস্থ হয়ে যাবে। তো সেই রকম জায়গায় নিজেকে নিয়ে যেতে হবে, তাড়াতাড়ি বলবো এবং ঠিক বলবো, তবেই কিন্তু এর পরবর্তীকালে যা যা অঙ্ক আছে, যেমন ধরো লেজার শিখবো, ট্রায়াল ব্যালেন্স শিখবো, ক্যাশ বুক শিখবো, ফাইনাল অ্যাকাউন্ট শিখবো, সব দেখবে জলের মতো পরিষ্কার লাগবে, কোনোটাই অসুবিধা হবে। কিন্তু জার্নাল শেখার মধ্যে যদি ফাঁক থেকে যায়, তাহলে পরবর্তীকালে যাই যে কোনো অঙ্ক করতে যাবে দেখবে সবেতে কিন্তু হোঁচট খেতে হবে। যেটা বললাম যে ভালো গান শিখতে গেলে যেমন রোজ রেওয়াজ করতে হয়, ভালো অ্যাকাউন্টেন্ট হতে গেলে, অ্যাকাউন্টেন্সির ভালো নলেজ পেতে গেলে আমাকে রোজ কিন্তু জার্নাল প্র্যাকটিস করতে হবে। ওকে, তো এইভাবে অল্প কয়েকটা এন্ট্রি দিয়ে আমি যা বোঝানোর চেষ্টা করেছি, আগের ওই ভিডিওগুলোতে আমরা কিভাবে ইনিশিয়াল স্টেজে কিভাবে রাফ কাজ করে এই জিনিসগুলোকে তৈরি করতে হয়, কোনটা ডেবিট কোনটা ক্রেডিট করতে হয় সেটা শিখেছি। তোমরা রোজ আরো বই থেকে অনেক অঙ্ক পাবে, সব তো ভিডিওর মাধ্যমে দেখানো সম্ভব হয় না। তো তোমাদের যদি কোনো প্রশ্ন থাকে আমাকে ফোন করবে, আমাকে কমেন্ট বক্সে লিখবে, আমি নিশ্চয়ই উত্তর দেব। তো আজকে এইভাবে আমরা জার্নাল করানো শেখানো, ঠিক আছে? পরের ক্লাসে আমরা শিখবো কিভাবে জার্নাল থেকে লেজার পোস্টিং করতে হয়, ঠিক আছে? তো তোমরা ভালো করে বুঝবে, পারলে রিপিটেডলি ভিডিওটা দেখবে, পজ করে রিওয়াইন্ড করে, কিন্তু দেখবে ভালো করে মন দিয়ে, ঠিক আছে? তাহলে এই পর্যন্ত।